তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল নিকার। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্ন। এবং ডাক্তারদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিকারের প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ির ৬টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর নামে নতুন উপজেলা গঠন হতে যাচ্ছে। এছাড়া কুমিল্লার মুরাদনগরকে বিভক্ত করে বাঙ্গারা নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে আদর্শনগর নামে নতুন উপজেলা গঠন হবে। আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা করা হবে। কাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এই তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হবে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২,৭০,৫৮৩ শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ১৯,৪৭২ জন বেশি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০,৬৯,৭১৪ জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন ২,৮৬৯ জন। সারা দেশে ২,৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি ঢাকায়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার রাজধানী থেকে সারা দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করবে শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল। আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.মা এহসানুল হক মিলন। বলেন, দেশের যে কোনো কেন্দ্রের কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা যাবে। এ সময় মন্ত্রী আরও জানান, মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা ২১ দিনে শেষ হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না সেসব দিনে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণী কার্যক্রম চলবে। যতক্ষণ পর্যন্ত রোগীদের বিষয়ে চিকিৎসকদের নৈতিক অবস্থান ঠিক না হবে, ভালো ব্যবহার করবে না, জবাবদিহিতা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ বা হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়েও জনগণের কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে বক্তৃতাকালে তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের নিরাপত্তার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে আগামী মাস থেকে অস্ত্রসহ ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। সেমিনারে তিনি আরও জানান, চীনের সহযোগিতায় দেশে ২০টি হাসপাতাল হবে, যার মধ্যে ২টি হবে ১৫০০ শয্যার বিশেষায়িত নারী ও শিশু হাসপাতাল এবং বাকিগুলো হবে ১,০০০ শয্যা বিশিষ্ট। চায়নার সাথে একটা প্রজেক্টে যাচ্ছি আমরা, 20টা হাসপাতাল করবো, 2টা অনলি ফর দ্য ওমেন অ্যান্ড দেয়ার নিউবর্ন বেবিজ, 1,500 বেড, অ্যান্ড 18টা হাসপাতাল হবে 1,000 বেডেড অল ওভার দ্য কান্ট্রি উইথ স্পেশাল ফেসিলিটি। আমরা হেলিকপ্টার আনতে যাচ্ছি মুমূর্ষু রোগীদেরকে তাড়াতাড়ি বেটার হসপিটালে ব্রড ডাউন করার জন্য। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিজস্ব মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন,
যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এখনকার যুগে যে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান তার সিন্দুককে পাহারা দেওয়ার চাইতে তার কম্পিউটারকে হ্যাকার মুক্ত করাটা অনেক বেশি জরুরি। এখনকার যুগে অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল কেমন করে ছিনতাই হয়ে গিয়েছে ডিজিটাল কায়দায়। গণভোটের রায় না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। দলের স্বার্থে কিংবা দলের দিকে তাকিয়ে আইন হোক তেমনটা চাই না। সংস্কার হলে দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে বলে মনে করেন জামায়াত আমির। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, যেমন ধারণা করা হয়েছিল এবারের বাজেট তার কাছাকাছি হয়েছে। বড় বাজেট দেয়া অপরাধ নয়, তবে চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি। এই জায়গায় সংস্কার আনা না গেলে বাজেটের সুফল জনগণ পাবে না। জামায়াতের আমির বলেন, বাজেটে যেসব পণ্যের দাম কমেছে জনগণ তার প্রতিফলন দেখতে চায়। জনগণ যেহেতু ম্যান্ডেট দিয়েছে, আমরা সংশোধনের প্রস্তাবে আমরা রাজি না। এই প্রস্তাব তারা বারবার দিয়ে চলেছেন। আলাপ আলোচনা বন্ধ হয়নি, বন্ধ হবে না। দরকার আছে সংসদীয় রাজনীতিতে আলাপ আলোচনা, একটা জায়গায় তো সমাধানে আসছে। এবার পুষ্টি চিড়িগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে জেলার ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদি এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের পাওয়ার হাউসে সংরক্ষিত ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম কৌশলে ডাকাতি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। মোট 6 জনের গ্রুপ এখানে ছিল। এর বাহিরেও তাদের আরো গ্রুপ কাজ করে এবং তাদের সবার মধ্যে একটা থাকে। তো আমরা যে জায়গা যখন ইনিশিয়ালি যে জায়গাটাতে করছে ওই সময় ছিল 4 জন, 6 জন ছিল। এর বাহিরেও তাদের আরো গ্রুপের মেম্বার আছে, তারা কাজ করে। এর মধ্যে আমরা 4 জনকে রেড হ্যান্ডেড গ্রেপ্তার করতে পেরেছি। আমরা ডাকাতির তাদের কাছ থেকে অনেকগুলো মালামাল উদ্ধার করতে পেরেছি। তার মধ্যে 2টা তো আপনাদের হাতেই দেখাইলাম। এদের মধ্যে হাই ভোল্টেজ ড্রিল মেশিন কাটার, তারপর হচ্ছে ব্যাটারি সংযুক্ত কাটার। তার মানে হচ্ছে টেকনিক্যাল সাইডের এই জায়গাগুলোতে ধোঁকা দেওয়া এবং কাজ করার জন্য যা যা প্রয়োজন তাদের কাছে সব ধরনের ইকুইপমেন্টই আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এজাহারে উল্লেখ করা হয়, গত 20 জুন SM আলম হিল নামে এক ব্যক্তি প্রতিদিন খবর 24 নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত 2টি ভিডিও বার্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও শহীদ শরীফ ওসমান হাদির কবর গুড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আসামি SM আলম হিরু, ইনি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এবং ওসমান হাদির কবরস্থান ভেঙে ফেলানোর ষড়যন্ত্রে লিপ্ত। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ভেঙে ফেলানোর ষড়যন্ত্রে লিপ্ত
আমরা তো অবশ্যই এর শাস্তি চাই। দণ্ডবিধির 297 ধারায় মামলা রুজু করে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। নারী টি-20 বিশ্বকাপে আবারও ফাইনালে অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে শিরোপা জয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গেছে 6 বারের চ্যাম্পিয়নরা। ওভালে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে সংগ্রহ করে 125 রান। অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় ক্যারিবীয়রা। জবাবে 126 রানের লক্ষ্য তাড়ায় শুরুতে 2 উইকেট হারলেও মেথ মুনি ও অ্যাশলি গার্ডনারের দুর্দান্ত জুটিতে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 13 ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। মুনি 36 বলে অপরাজিত 61 রান করে গড়েছেন সেমিফাইনাল বা ফাইনালে দ্রুততম অর্ধশতকের রেকর্ড। অন্যদিকে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জেতেন গার্ডনার। এ নিয়ে নারী টি-20 বিশ্বকাপের 10 আসরের মধ্যে অষ্টমবারের মতো ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। আগামী 5 জুলাই শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার জয়ী দল। 2018 ও 2022 সালের পর আবারও কি বিশ্বকাপের ফাইনালে উঠবে ফ্রান্স? এমন আলোচনার মধ্যেই এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। চলমান বিশ্বকাপে ফ্রান্সকে অন্যতম ফেভারিট মনে করা হলেও ইয়ামালের বিশ্বাস দিদিয়ের দেশামের দল স্পেনের চেয়ে এগিয়ে নয়। তার দাবি 2024 ইউরোতে ফ্রান্সকে হারিয়েছে স্পেন, তাই কোনো দলকেই অপ্রতিরোধ্য মনে করার কারণ নেই। বার্সেলোনার এই তরুণ উইঙ্গার বলেন, বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে স্পেন। গ্রুপ পর্বের পারফরম্যান্স নয়, নকআউট পর্বে জয়ই এখন তাদের মূল লক্ষ্য। ইয়ামালের আত্মবিশ্বাস স্পেন ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরছে এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের সামর্থ্য তাদের রয়েছে। রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন, আর সেই বাধা পেরোতে পারলে সম্ভাব্য সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হতে পারে তারা। তখনই দেখা যাবে ইয়ামালের আত্মবিশ্বাসের আসল পরীক্ষা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল নিকার। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্ন। এবং ডাক্তারদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।